যেখানে চাকরি বাকরি নেই, বেকারত্ব, আর্থিক সমস্যা, এখান থেকে সব জিনিসটাকে ডাইভার্ট করে আমরা চলে আসবো রাম মন্দির নির্মাণটা স্বাধীনতা দিবস, হ্যাঁ না না, এটাই যেন একটা সব থেকে বড় অগ্রাধিকার হয়ে উঠবে। আর দুদিন বাদে দিল্লির নির্বাচন, সেখানে দিল্লিতে যমুনায় কেন জল নেই, কেন পাক, সেটা কিন্তু কোনো ইস্যু হচ্ছে না। আজকে দিল্লিতে কিন্তু আরো দূষণ কেন এত ভয়াবহ, সেটা নিয়ে কোনো আলোচনা নেই। সুতরাং এটা একটা অদ্ভুতভাবে ইস্যু ঘোরানোর একটা রাজনৈতিক রণকৌশল, এবং এটাতে এক ঢিলে অনেকগুলো পাখি মারা যাচ্ছে। আমি আমার কর্মীদেরকে উজ্জীবিত করছি, আমি ইস্যুটাকে সিরিয়াস ইস্যু থেকে নন সিরিয়াস একটা ইস্যুতে ডাইভার্ট করতে পারছি, এবং আমি আমার কর্মী সংখ্যা, সদস্য সংখ্যা আরও বাড়াতে পারছি। আমরা সাধারণভাবে মোহন ভাগবত যেটা বলেছেন সেটা তার সঙ্গে একমত নই, এবং যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে এটা রাজনৈতিকভাবে নিন্দনীয়। নিন্দা করা না করা সেটা রাজনীতির ব্যাপার, কিন্তু আমি মনে করি না যে রাম মন্দির নির্মাণের দিনটা স্বাধীনতা দিবস, যেটা আমাদের 47 সালের 15ই আগস্টের যে মর্যাদা, তার থেকেও বেশি মর্যাদা সম্পন্ন বলে আমি মনে করি না। সুতরাং সেটা আমি একমত নই। কিন্তু মোহন ভাগবতের মতো মানুষ, তিনি যখন এই কথাটা বলছেন, তখন সেই কথাটা বলার পিছনে নিশ্চয়ই কিন্তু কারণ আছে। প্রথম কারণ হলো, এটা ভুলে গেলে চলবে না, যে আজকের যে বিজেপি যে এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, 2014 সালে বিজেপি প্রথম ভারতের রাজনীতিতে, এর আগে বিজেপি ক্ষমতায় অনেকবার এসেছে, অটল বিহারী বাজপেয়ী তো তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু কখনো কিন্তু সেটা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা সরকার তো ছিল না, কোয়ালিশন সরকার ছিল, জোট সরকার যাকে বলে, নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন। সেটাও কিন্তু নরেন্দ্র মোদী হঠাৎ একদিন বিজেপি সংখ্যাগরিষ্ঠতা এনেছেন এমন নয়, সেটারও আরম্ভের পেছনে আরও আরম্ভের ইতিহাস আছে। এবং সেখানে তখন লালকৃষ্ণ আডবাণীর যে রাম মন্দির আন্দোলন, সেটা ছিল একটা কোর ইস্যু অফ বিজেপির সবসময় নির্বাচনী ইস্তেহারে 3টে ইস্যু বিজেপির কোর ইস্যু বলা হতো। একটা হচ্ছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ, নাম্বার 2 হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি, আর তৃতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে কাশ্মীরের 370 ধারার উচ্ছেদ। তো 370 ধারা হয়ে গেছে, এবং ইউনিফর্ম সিভিল কোডের চেষ্টা চলছে, 3 তালাক পর্যন্ত গেছে, 3 তালাক তুলে দেওয়া। রাম মন্দির ছিল নাম্বার 1 এজেন্ডা, এবং এই রাম মন্দিরের এজেন্ডাটা বিজেপি, এই যে পুরুষোত্তমের মন্দির নির্মাণ, এটাকে একটা আবেগের সঙ্গে যুক্ত করা হয়েছে, এবং ভারতীয় হিন্দু আবেগ, এবং এই হিন্দু রাম মন্দির নির্মাণের আবেগের সঙ্গে হিন্দুত্বর সঙ্গে হিন্দু রাষ্ট্র, তার সঙ্গে হিন্দি ভাষার জাতীয়তাবাদী মনোভাব, এই সবগুলো বিষয় কিন্তু এর সাথে যুক্ত হয়ে আছে। সুতরাং মোহন ভাগবত যখন বলছেন যে এটা, তখন উনি চাইছেন যে ওনার যারা দলীয় কর্মী, ওনার যারা দলীয় সমর্থক, বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, এই যে ত্রয়ী সংঘ পরিবার, তার যে কনস্টিটুয়েন্সি বা তার যে ক্লায়েন্টেল, সেইটাকে উনি অ্যাড্রেস করছেন। তাদেরকে বলছেন যে তোমরা জাগো, একটা ইমোশনাল একটা বুস্ট, অর্থাৎ একটা অ্যাড্রিনালিন নিঃসরণের ব্যবস্থা করছেন। এটার বুস্টের সুবিধের জন্য বলছি যে একটা সময় কমিউনিস্টরা নভেম্বর বিপ্লব দীর্ঘজীবী হোক, লং লিভ নভেম্বর রেভলিউশনটা যে কোনো জনসভায় সবসময় বলতে হতো। কোথায় নভেম্বর বিপ্লব, কোথায় সোভিয়েত ইউনিয়ন, কোথায় আমরা কলকাতায় ছোটোবেলা কলেজ জীবনে আমরা নিজেরাও চিৎকার করতাম নভেম্বর বিপ্লব জিন্দাবাদ। তো নভেম্বর বিপ্লব বললে পার্টি কমরেডদের একটা স্পন্দন হতো। সুতরাং কিছু কিছু বিষয়, যেমন 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে একটা স্পন্দন হয়, 21শে জুলাই ওটাও যেন একটা স্বাধীনতা সংগ্রামের মতো উত্তেজনা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো কখন ওটাকে স্বাধীনতা দিবসের সাথে তুলনা করার মতো রাজনৈতিক পরিচয় দেননি। কিন্তু মোহন ভাগবত যেটা করছেন, সেটা যে দলের মধ্যে যদি কোনো রকমভাবে একটা ঢিলেমি আসে, সদস্য সংখ্যা বিজেপি এই মুহূর্তে কিন্তু শুধু ভারতের নয়, গোটা পৃথিবীর মধ্যে বৃহত্তম দল, থ্যাঙ্কস টু আওয়ার পপুলেশন, ইন্ডিয়ার পপুলেশন অলসো। কিন্তু বিরাট একটা জনসমর্থন তো আছে। এই জনসমর্থনকে বিজেপি, এবং এটাতে পোলারাইজেশন হবে, এটাতে মোহন ভাগবত, নরেন্দ্র মোদীও জানেন যে এই কথাটাতে একটা বিরোধিতা হবে, এবং বিরোধিতা হলে যত বিরোধিতা হবে তো এটাতে লাভ বেশি হয়, কেননা দুপক্ষেরই
মানে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। অ্যান্টি মোহন ভাগবত হবে, আবার মোহন ভাগবতের পক্ষে যারা তারা প্রায় কার্যত এটা একটা মোহনবাগান ইস্ট বেঙ্গলের রণযুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি করা, অর্থাৎ একটা 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 ঠান্ডা হয়ে যাওয়া, ঝিমিয়ে যাওয়া, যেখানে চাকরি বাকরি নেই, বেকারত্ব, আর্থিক সমস্যা, এখান থেকে সব জিনিসটাকে ডাইভার্ট করে আমরা চলে আসবো রাম মন্দির নির্মাণটা স্বাধীনতা দিবস হ্যাঁ না না, এটাই যেন একটা সবথেকে বড় অগ্রাধিকার হয়ে উঠবে। আর দুদিন বাদে দিল্লির নির্বাচন, সেখানে দিল্লিতে যমুনায় কেন জল নেই, কেন পাক, সেটা কিন্তু কোনো ইস্যু হচ্ছে না। আজকে দিল্লিতে কিন্তু আরও দূষণ কেন এত ভয়াবহ, সেটা নিয়ে কোনো আলোচনা নেই। সুতরাং এটা একটা অদ্ভুতভাবে ইস্যু ঘোরানোর একটা রাজনৈতিক রণকৌশল, এবং এটাতে এক ঢিলে অনেকগুলো পাখি মারা যাচ্ছে। আমি আমার কর্মীদেরকে উজ্জীবিত করছি, আমি ইস্যুটাকে সিরিয়াস ইস্যু থেকে নন সিরিয়াস একটা ইস্যুতে ডাইভার্ট করতে পারছি, এবং আমি আমার কর্মী সংখ্যা, সদস্য সংখ্যা আরও বাড়াতে পারছি। একটা জয়শ্রী রাম স্লোগান দিয়েও যেরকমভাবে একটা অ্যাড্রিনালিন নিঃসরণ করানো যায়, সেই রকমভাবে এই স্টেটমেন্টটাও কর্মীদের মনোবল বাড়াবে বলে কিন্তু মোহন ভাগবত মনে করেন। সুতরাং মোহন ভাগবত যেটা বলেছেন সেটা ভেবেচিন্তেই বলেছেন, এমন নয় উনি আলটপকা বলে ফেলেছেন, সেটা কিন্তু আমি মনে করি না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার আরেকটা প্রশ্ন থাকবে যে ওনার মন্তব্য, বা আপনি যেমনটা বললেন 14তে বিজেপি ক্ষমতা আসার পিছনে আরএসএসের একটা বড় ভূমিকা আমরা সবাই জানি, কিন্তু সেখানে দাঁড়িয়ে বাংলার ক্ষেত্রে ওনার মন্তব্য বা ওনার সংগঠন কতটা সক্রিয় হতে পারে, বা আগামী নির্বাচন 26 যত এগিয়ে আসছে রাজনীতির ময়দান তত গরম হবে, সেই ক্ষেত্রে কতটা কাজে আসতে পারে ওনার এই মন্তব্য বা ওনার এই সংগঠনের সক্রিয়তা? মানে হিন্দি বলায় নিশ্চয়ই বলবো হ্যাঁ প্রয়োজন আছে, কারণ হিন্দি বলায় রাম মন্দির একটা বড় ফ্যাক্টর, এবং রাম মানে কিন্তু বিষ্ণু, তাহলে বৈষ্ণব সম্প্রদায়। কেননা হিন্দু ধর্মের মধ্যেও বৈষ্ণব ধর্ম আছে, শাক্ত ধর্মও আছে। যেরকমভাবে মানে পশ্চিমবঙ্গের বাঙালি কিন্তু শুধুমাত্র রাম ভক্ত নয়, যদিও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কিন্তু রাম ভক্ত ছিলেন, তার বাবা রঘুবীরের উপাসক ছিলেন। গ্রাম ছাড়া হয়ে যখন কামারপুকুরে এলেন তখন রঘুবীরকে, রামকেই সঙ্গে করে নিয়ে এসে আলাদা করে কামারপুকুরে রঘুবীরের মন্দির আছে, এবং সবসময় তিনি রাম গান করতেন গদাধর যখন ছিলেন ছোটোবেলায়, এবং কথামৃতে তো ছত্রে ছত্রে রাম হনুমানের গল্প রয়েছে, সবই মেনে নিলাম। কিন্তু এখানে আবার কালীরও তিনি উপাসক, যেখানে পাঠা বলি হতো, আজও বহু জায়গায় পাঠা বলি হয়, সেখানে কিন্তু বৈষ্ণব এবং শাক্ত ধর্মের এবং শক্তির উপাসনার মধ্যে তফাৎ আছে। তো হিন্দু ধর্মের মধ্যেও অনেক রকমের হিন্দু ধর্ম আছে, কিন্তু ব্রডলি রাম কিন্তু গোটা ভারতের একটা বড় অংশের মানুষের কাছে আরাধ্য দেবতা। দক্ষিণ ভারতে অতটা নয়, সেখানে তো রাবণেরও পুজো হয়, কিন্তু উত্তর ভারতে, হ্যাঁ, পাঞ্জাবটাকে যদি বাদ দেওয়া যায় তাহলেও কিন্তু রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ একটা বড় রাজ্য, উত্তরাখণ্ড, এই সমস্ত জায়গায়, ইভেন বিহার, ঝাড়খণ্ড, সেটা পূর্বত হলেও হিন্দি বলার সঙ্গে যুক্ত, এই জায়গায় রাম একটা ফ্যাক্টর। কিন্তু যেমন পশ্চিমবঙ্গে, সেখানে কিন্তু মোহন ভাগবত আসছেন, এবং সেখানে মোহন ভাগবত শুধু আসছেন না, ফেব্রুয়ারি মাসে বেশ মানে প্রায় এক পক্ষকাল থাকবেন, এবং তিনি এখানে কেন, যেটা তুমি প্রশ্নটা করছো সেটারই উত্তর মোহন ভাগবত বাংলায় এসে খুঁজছেন, যে ওই হিন্দুত্বটা যেটা রাম নামে গোটা অন্য জায়গায় হচ্ছে, বাংলায় কেন হচ্ছে না, এবং তার জন্য তিনি কর্মীদের সঙ্গে কথা বলা। কেননা এখানে আমার যেটা বারবার আমি লিখেছি, বলেই যাই, এটা আমার একটা প্রিয় বিষয়, যে বিবেকানন্দের যে হিন্দুত্ব, অর্থাৎ বিবেকানন্দের যে হিন্দু ধর্ম সম্পর্কে তার যে ন্যারেশন বা আখ্যান, সেটা কিন্তু বিজেপির যে হিন্দুত্ব সেরকম মনোলিথিক নয়। বিজেপির স্বামী বিবেকানন্দের যে হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্মটা কিন্তু সবাইকে নিয়ে চলার হিন্দু ধর্ম, সেটা কিন্তু অ্যান্টি মুসলমান নয়, সেটা কিন্তু সংখ্যালঘু বিরোধিতা করার প্রশ্ন ওঠে না। সুতরাং সব যা কিছু নিয়ে এগোনোর জন্য নতুন মানে একটা ওয়েস্ট বেঙ্গল মডেল ওদের থাকা উচিত, যেটা নেই। আপনাকে এখানে আমি একটু মনে করিয়ে দেবো যে আমরা দেখলাম রাহুল সিনহা কিছুদিন আগেই তিনি মন্তব্য করেছিলেন যে নরেন্দ্র মোদীর মধ্যে আমরা বিবেকানন্দ দেখতে পাই, তিনি বিবেকানন্দেরই আর এক রূপ, এই ধরনের একটি মন্তব্য তিনি করেছেন। কোথাও গিয়ে কি মোহন ভাগবত সামনে আসছেন, একটা আলাদা একটা মানে পরিকল্পনা বাংলার জন্য তারা তৈরি করতে চাইছেন বা চলেছেন? আপনার কাছে কি খবর আছে? আপনি তো হারের খবর রাখেন, সে তৃণমূল হোক বা এটা যে নরেন্দ্র মোদির সঙ্গে স্বামী বিবেকানন্দের তুলনা, সেটা অতিভক্তির পরিচয়ক। সেটা তো দেখুন, আমি বিজেপির কর্মী, বিজেপির নেতা, তারা নরেন্দ্র মোদী সম্পর্কে তাদের মনে হতে পারে যে তিনি অবতার, কিন্তু তার এবং স্বামী বিবেকানন্দের সঙ্গে সম পংক্তিতে উচ্চারণ করা যায়,
কিন্তু সেটা খোদ নরেন্দ্র মোদী পছন্দ করবেন কিনা জানি না, কিন্তু সেটা একজন বিজেপি সমর্থক বা কর্মীর মনে হতে পারে। কিন্তু পরবর্তী যে প্রশ্নটা আপনি করছেন সেটা হচ্ছে যে এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য, পশ্চিমবঙ্গের জন্য আলাদা কোনো রণকৌশল বিজেপির মোদীকে সামনে রেখে, বিবেকানন্দকে সামনে রেখে, নরেন্দ্রনাথ এবং নরেন্দ্র মোদী কোনো প্ল্যান অফ অ্যাকশন আছে কিনা। পশ্চিমবঙ্গকে জয় করতে গেলে স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ, নেতাজি সুভাষ বোস, বিদ্যাসাগর, এই সমস্ত চরিত্র যেগুলো আজও কি বলবো, মহাপুরুষ এবং প্রাতঃস্মরণীয় মনীষী যারা বাংলার নবজাগরণের সঙ্গে যুক্ত, তাদেরকে শিবাজি কিংবা বীর সাভারকার কিংবা এইসব চরিত্র যেগুলো রাম, এই চরিত্রগুলোর তুলনায় ঠাকুর রামকৃষ্ণ, বিবেকানন্দ, মা শারদা, তাদেরকে নিয়ে যে এগোনোটা বুদ্ধিমানের কাজ। যতদিন যাচ্ছে নরেন্দ্রনাথ মোদীও সেটা বুঝতে পারছেন বা বিজেপির নেতৃত্ব বুঝতে পারছেন। আমার মনে হয় সেই কারণেই মোহন ভাগবত আসছেন, যে এক একটা রাজ্যে এক এক রকমের রণকৌশল হয়। যে জিনিসটা লখনৌতে বা হরিদ্বারে যে হিন্দুত্ব বা রাম নাম হয়, ঠিক সেইভাবে এখানে না করে, কোনো স্টিম রোলার দিয়ে হিন্দুত্বকে না চাপিয়ে দিয়ে, বাঙালির যে এথনিক দিকটা, সেই বাঙালি আনার সঙ্গে যুক্ত করে ঠাকুর, মা, স্বামীজিকে সামনে রেখে বিজেপি হয়তো এগোনোর চেষ্টা করতে পারে। কিন্তু এখানে সেটা রাজ্য বিজেপি আবার উল্টে, তারা বেশি হিন্দিভাষী বিজেপির যে স্টাইল, তারা বড়বাজারে রাম মন্দিরে গিয়ে তাদের বেশভূষা, তাদের কথাবার্তা তারা নকল করতে চাইছে উত্তরপ্রদেশের বিজেপি নেতাদের। তারা পশ্চিমবঙ্গের বাঙালি নেতা যত বেশি করে হয়ে উঠতে পারবে, আমার মনে হয় তাতে বিজেপির লাভ বেশি। এখানে আমি একটা শেষ প্রশ্ন করবো, আর 2 মিনিট সময় নেব আপনার। শুভেন্দু অধিকারী তো রাজ্য বিজেপির অন্যতম বড় নেতা এই মুহূর্তে। তিনি যে বিষয়গুলো নিয়েও কথা বলছেন, এক তো সমস্ত হিন্দু এক হও, এই একটা লাইনে তার চলছেন। তার সঙ্গে সঙ্গে মেদিনীপুরের ঘটনা ছাড়াও বাংলাদেশ ইস্যু, এই সমস্ত বিষয় নিয়ে একসঙ্গে কাজ করছেন। ডাক্তার স্লাইন থেকে শুরু করে দুনিয়ার হিন্দু এক হও, সবটা নিয়ে কাজ করছেন। কোনটা নিয়ে কাজ করলে তিনি সফল হতে পারবেন বেশি, আপনার মনে হয়? আমার মনে হয় শুভেন্দু অধিকারী, দেখো, প্রত্যেকটা রাজনৈতিক নেতার ভালো খারাপ দিক আছে। শুভেন্দু অধিকারী কিন্তু অমিত শাহর খুব পছন্দের চরিত্র, এবং অমিত শাহ যেরকমভাবে অসমে, এটা আমি অনেকবার বলেছি, অসমে যেরকমভাবে মুখ্যমন্ত্রী এখন আছেন হিমন্ত বিশ্ব শর্মা, উনি চেয়েছেন বা চাইছেন যে অমিত শাহ চাইছেন যে শুভেন্দু পশ্চিমবঙ্গের হিমন্ত বিশ্ব শর্মা হয়ে উঠুন। শুভেন্দু সময় দেন পার্টিকে, পরিশ্রম করেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে এসেছেন, তার ফলে তৃণমূল কংগ্রেসের যে অভ্যন্তরীণ যে ফিজিক্স, অভ্যন্তরীণ যে ডায়নামিক্স, সেটা দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদারের চেয়ে বেশি জানেন। এবং তার ফলে তিনি ওনার পুরনো কোম্পানি, যেটা সেই পুরনো কোম্পানির কুশীলবদের চেনেন, তাদেরকে সঙ্গে ঘর করেছেন। তাহলে আমরা যেরকম একটা খবরের কাগজ থেকে আরেকটা খবরে গিয়েও পুরনো খবরের কাগজটা ভুলতে পারি না, তাদের সব হাল হকিকত সব জানা থাকে, অনেক যোগাযোগও থাকে, ওনারও আছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মন জয় করে এগোতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা বিরোধী নেত্রী প্রয়োজন। শুভেন্দু কিন্তু এখনো বিরোধী নেত্রী মমতা, তার সমতুল্য এখন হতে পারেনি, হবেন না আমি বলছি না, হতে পারে, চেষ্টা করতে পারে। সুকান্ত মজুমদার সৎ, অল্প বয়স, অধ্যাপক, সব কিছু ঠিক আছে, কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যে একটা সামনে এগোনোর জন্য যে আন্দোলনমুখীনতা, তার নেতৃত্ব, সভাপতির সময় নির্বাচনে পরাজয়ের পর পরাজয় হয়েছে, সেটা দিলীপ ঘোষ বারবার দাবি করেন যে তার সময় কত ভালো ফল হয়েছে। এই পরিস্থিতিতে আমার মনে হয় যে বিভিন্ন নেতা বিভিন্ন ভাব থাকতে পারে, বিজেপি শীর্ষ নেতৃত্ব ঠিক করে দেবেন কে রাজ্য সভাপতি হবেন, কি হবেন। কিন্তু যেটা একবার বিমান বোস বলেছিলেন যে সিপিএমে আমাদের না, যখন সিপিএমের বিরুদ্ধে মমতা আন্দোলন করেছিল, সেই রকম একটা মমতা সিপিএমের বিরোধী নেতৃত্ব হিসেবে যদি থাকতো, তাহলে সবাই এখন একটা বিরোধী মমতাকে খুঁজছে। বিজেপিরতেও এই মুহূর্তে যারা আছে তারা কিন্তু কেউ মমতার বিকল্প নয়। আমি বলি না, সর্বভারতীয় ক্ষেত্রে রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর বিকল্প হতে পারে, এবং সেখানে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর বিকল্প নেই। কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়েরও ঠিক একইভাবে কোনো বিকল্প গড়ে উঠতে পারেনি।